বৃষ্টিভেজা স্নিগ্ধ সকাল, পাখির কিচির মিচির শব্দে মোহরিত প্রকৃতি। আজ বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে সূর্যিমামা উকি দিচ্ছে। রাফি আজকে বড্ড ফুরফুরে মেজাজ নিয়ে ঘুম থেকে উঠল। স্বপ্নটা কি দেখে মাইরি! রাহুলের ঠোঁটে আলকাতরা মেখে এসেছে। আহা, এরকম স্বপ্ন সে রোজ দেখতে চায়। থাপ্পড়ও না মেরেছিল, পৈশাচিক এক শান্তি লাগছে রাফির। না জানি বাস্তবে মারতে পারলে কতটা আনন্দ হতো। রাফি লালা করতে করতে ওয়াশরুম চলে গেল। এরপর বেরিয়ে মর্নিং ওয়াকের জন্য বের হল। ঘড়ির কাঁটা 6-এর ঘরে। রাফি গুনগুন করে গান গাইতে গাইতে বের হল। দরজা লক করে চাবি পকেটে ঢোকাল। হঠাৎ আদিতকে আসতে দেখে সে কপাল কুঁচকাল। হাত উঁচু করে ডাক দিল সে, আদিত ভাই। আদিত চমকে উঠল। রাফিকে এই সময় আশা করেনি বোধ হয়। হালকা হেসে এগিয়ে গেল। হেই, কি খবর এত সকালে বাহিরে? এই একটু হাঁটতে বের হলাম। আপনি এখানে? আদিত আমতা আমতা করতে লাগল উত্তর দিতে গিয়ে। রাফি একবার সামনে কুহুদের বাড়ির দিকে তাকাল। এরপরেই দুষ্টু হেসে এক আঙুল নেড়ে বলতে লাগল, হুম হুম, হুম হুম। আদিত মাথার পেছনে হাত দিয়ে হাসল। কিন্তু রাইফা আপু তো এত সকালে বের হয় না। মানে আমি কখনো দেখিনি আর কি। আদিত মুচকি হেসে বলল, আজকে আসবে, কথা বলবে বলল। রাফি আবার দুষ্টু হাসে, বলতে লাগল, অয়ে অয়ে। আদিত লজ্জায় মুখ ঢেকে ফেলে। রাফি হো হো করে হেসে ফেলল। এরপর বলে উঠল, ট্রিট দিতে ভুইলেন না ভাই। আদিত হাত সরিয়ে বলে উঠল, ডিরেক্ট বিয়েতে আসিস। অয় হয় অয় হয়। রাফি আবার এক আঙুল নেড়ে নেড়ে দুষ্টু হেসে বলল। আদিত লাজুক হাসে। হঠাৎ একটু সামনে এক রমণী এসে দাঁড়ায়। নীল রঙের এক 3 পিস তার পরনে। আদিত থমকে গেল। আপনা আপনি মুখটা হা হয়ে গেল। মনে হচ্ছে সামনে এক পরী দাঁড়িয়ে। রাফি ওর তাকানো অনুসারে তাকাতেই আবার দুষ্টু হাসে। কানে কানে বলল, বেস্ট অফ লাক ভাই। আদিত হুশে ফিরল। রাফি চলে গেল। আদিত এগিয়ে যায় রাইফার দিকে। রাইফা অন্যদিক তাকিয়েছিল। আদিতকে দেখেছে সে। রাফির সাথে দেখে ডাকেনি আর। গতকাল রাত 3টা পর্যন্ত সে আদিতের সাথে কথা বলেছে। ছেলেটা নাছোড়বান্দা, বলে কিনা বিয়ে না করলে সুইসাইড করে ফেলবে। রাইফা অনেক বুঝিয়েছে কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। রাইফা সারারাত ছটফট করেছে ব্যাপারটা নিয়ে। আদিত তার জুনিয়রের সাথে কি করে বিয়ে? আদিত ছেলেটাকে সে যতদূর দেখেছে খারাপ নয়। দেখতে শুনতেও ভালো। জুনিয়র না হলে এক কথায় সে রাজি হয়ে যেত। কিন্তু তাদের পরিবারও এটা মানবে না। অনেক ঝামেলা হবে। তাই রাইফা ঠিক করেছে একে সামনাসামনি বুঝাবে। তাই সকাল সকাল ডেকেছে। হাই রাইফেল। রাইফা হুশে ফিরে মুচকি হেসে বলে, আপু, কল মি আপু। আদিত একটু ভেবে বলে, আপা ডাকি তাহলে? রাইফা কপাল কুঁচকে বলল, আপু আর আপায় তফাৎ কি? আদিত দাঁত কেলিয়ে বলল, আতে আধা পাতে পাগল। আপা মানে আধা পাগল। জি আপা, আমি পাগল অর্ধেক। তা না হলে আপু বলে ডাকতে বলতে না। রাইফা খেপল এবার। চুপ বেয়াদব। তোমার আর আমার এইজ গ্যাপ জানো? 3 বছর 1 মাস 5 দিন। রাইফা অবাক হল। এত কিছু কিভাবে জানে? নিজেকে সামলে সে বলে, ওদিকটায় চলো। আদিত বাধ্য ছেলের মতো রাইফার পিছে আসে। একটা বটগাছের নিচে বসার জায়গা করা। ওরা সেখানটায় দূরত্ব রেখে বসে কিছুক্ষণ নীরবতায় কাটল। পাখির কিচিরমিচির শব্দ শুনল দুজন। রাইফা নিজেকে ঠিকঠাক করে নীরবতা ভেঙে বলে উঠল, দেখো আদিত, তুমি যেটা ভালোবাসা ভাবছ সেটা ভালোলাগা ছাড়া আর কিছুই না। তোমাদের বয়সটাই এমন। অনেক কিছুই ভাল্লাগবে এখন, কিন্তু পরে রিগ্রেট করবে এর জন্য। আর আমি চাই না সেটা। বুঝতে পারছো তুমি আমার কথা? আদিত বলে উঠল, তোমার কি আমাকে টিনেজার মনে হয়? তেমনটা না। তাহলে? ভালোলাগা আর ভালোবাসার মাঝের তফাৎ আমি যথেষ্ট বুঝি। আজ পর্যন্ত প্রপোজাল কম পাইনি। কই কারো প্রতি তো এমন ফিলিংস কাজ করেনি। কাউকে দেখে তো হৃৎপিণ্ডটা ঢোলের মতো বাজেনি। তোমাকে দেখেই কেন? রাইফা হাসল। এরপর বলল, প্রথম প্রথম এমন মনে হবে। এরপর যত দিন যাবে বিরক্ত কাজ করবে। আমি তোমার চেয়ে বয়সে বড়। একটা সময় তোমার নিজের খারাপ লাগবে বিষয়টা। পরে আফসোসের থেকে এখন একটা কচি মেয়ে দেখে বিয়ে করে নাও। আদিতের মুচকি হেসে বলল, তোমার প্রতি আমার বিরক্ত কাজ করবে। হাসালে আপা। বন্ধ করো আপা বলা। রাইফা দাঁত কটমট করে বলল। আদিত বলল, তুমিই না ডাকতে বললে?
আপু ডাকতে বলছি। তুমি ইন্ডাওয়ারেক্টলি পাগল বলে অপমান করছো। ইন্ডাওয়ারেক্টলি? আমি তো সরাসরিই বলছি তুমি পাগল। আদিতের সোজাসাপটা উত্তর শুনে মেজাজ বিগড়ায় মেয়েটার। কিন্তু এখন রাগলে চলবে না। সে কোমল স্বরে বলল, আদিত, তোমার জীবন কেবল শুরু এখন। অনেকটা পথ বাকি তোমার। আমার প্রতি তোমার এই ফিলিংস কেবল কিছু সময়ের জন্য। আমি এখানে আর কিছুদিন আছি। আমি চলে গেলে তোমার এসব ফিলিংসও শেষ হয়ে যাবে। ভুলে যাবে তুমি আমাকে। জীবন এমন আদিত। আজ যেটাকে তুমি নিজের সবকিছু মনে করছো কাল সেটা ছাড়াই তুমি বিনা বাধায় চলতে পারবে। আদিত শুনল সবটা। কেন যেন রাগ লাগছে তার। সে নিজেকে শান্ত রেখেই বলল, ওয়েল, আমার ফিলিংসগুলো তার মানে ওয়ান সাইড? তোমার আমার প্রতি কোনো অনুভূতি কাজ করে না? রাইফা নিরুত্তর। সত্যিই কি এটা ওয়ান সাইড? আদিত যদি আজ তার জুনিয়র না হতো সে কি মানা করত? হয়তো না। বয়সটা একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছে তাদের মাঝে। এই দেয়াল ভাঙতে গেলে যে হাজার বাধা আসবে। রাইফা চায় না আদিত তার জন্য কোনো ঝামেলায় পড়ুক। ছেলেটার সবে মাত্র ক্যারিয়ার শুরু হবে। রাইফা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, না করে না। আদিতের মনে হলো ওর বুকের বাপাশটায় কেউ তীর ছুঁড়ে মেরেছে। আদিত অত্যন্ত হাসি খুশি প্রাণবন্ত একটা ছেলে। জীবনে কষ্ট আসলেও সেই কষ্ট তার ঠোঁটে সবসময় থাকা হাসি দেখে নিজেই লজ্জা পেয়ে চলে গেছে। আজ প্রথমবার হৃদয়ে ব্যথা অনুভব করছে সে। রাইফা বলল, তোমার জীবনে আল্লাহ ভালো একজনকে পাঠাবে। কচি একটা মেয়েকে পাঠাবে দেখো। রাইফা কথাটা বলে খিলখিল করে হেসে ওঠে। আদিত দেখল তা। বিমোহিত হল তার অক্ষিযুগল। আবার প্রেমে পড়ল সে এই মেয়েটার। আদিত হেসে বলল, রিজেক্ট করলে? রাইফা বলল, রিজেক্ট প্রশ্ন আসে না। তোমাকে তো আমি তোমার সঠিক পথটা দেখিয়ে দিচ্ছি। তুমি ছেলে হিসেবে যথেষ্ট ভালো আদিত। তুমি আমাকে সবসময় পাশে পাবে একজন বন্ধু হিসেবে। এর থেকে বেশি কিছু আশা রেখো না। আদিত ফোঁস করে শ্বাস ছাড়ল। তখন হঠাৎ তার দুঃখে দুঃখিত হয়ে একটা কাক তার হাতের উপর পটি করে কাকা করতে করতে উড়ে চলে গেল। হতভম্ব হল সে। রাইফা হা হয়ে গেল। এরপর জোরে জোরে হাসতে লাগল। আদিত তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। কর কর, যা খুশি কর, সময় তো তোদের। রাইফা হাসি থামাল। আদিত বলল, এটাই তোমার শেষ সিদ্ধান্ত? তুমি বিয়ে করবে না আমাকে? রাইফা মুচকি হেসে বলে, আমি তোমার যোগ্য নই। তুমি আমার থেকে হাজার গুণ বেটার ডিজার্ভ করো। আদিত পকেট থেকে তৎক্ষণাৎ একটা ছোট্ট শিশি বের করে। মুখ খুলে কিছু দানা বের করে মুখে পুরে দিল। এত দ্রুত সে কাজটা করল যে রাইফা বাধা দেওয়ার সময় পেল না। আদিত গলায় হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগল। শরীর হেলে পড়েছে তার। আদিত হেসে বহু কষ্টে বলে উঠল, আজ মৃত্যুর পথে দাঁড়িয়েও আমি তোমাকে বলতে চাই, ভালোবাসি আমার সিনিয়র প্রেমিকা। বা সি। আদিত ছটফট করছে। রাইফা চিৎকার করে উঠল, আদিতত। সূর্যের আলো চোখে পড়তেই কুহু চোখ কুঁচকে ফেলে। মেঘের আড়ালে সূর্যটা ঢেকে যেতেই আবার সে চোখ ঠিক করে। আবার মেঘ সরে গিয়ে আলোটা পড়তেই সে ঘুমের মাঝে সূচক শব্দ করে। আহনাফ খুব মনোযোগ সহকারে তা দেখছে। মেয়েটাকে ঘুমের মাঝে কি যে মায়াবী লাগে। ফোলা ফোলা গাল দুটোতে গাঢ় করে চুমু খেতে ইচ্ছা করে। খেয়েছেও একটু আগে। মেয়েটা এতটা গভীর ঘুমে আচ্ছন্ন যে বুঝতেও পারেনি। রাতে কুহুর কথায় সে অন্য রুমে ঘুমায়। আহনাফ চায় না তাকে জোর করতে। সে চায় তিলোত্তমা তার জন্য ছটফট করুক। তাকে একটাবার কাছে পাওয়ার ব্যথায় মরিয়া হোক। আহনাফ কুহুর বিরক্তভরা মুখটা দেখে উঠে পর্দা দিয়ে ঢেকে দেয় জানালাটা। একবার উকি দিয়ে সূর্যের দিকে তাকিয়ে বলে, বেয়াদব সূর্য, তুমি জানো না আমার বউ ঘুমাচ্ছে। কেন ডিস্টার্ব করছো তাকে? ক্ষমতা থাকলে আজ তোমাকে আমি ধ্বংস করে ফেলতাম দুষ্টু সূর্য। সূর্যটা বোধহয় আহনাফকে ব্যঙ্গ করতে তার প্রখরতা বাড়াল। হয়তো কথা বলতে পারলে বলতো, বহুত ভয় পেয়েছি স্যার। দেখুন ভয় কেমন কাঁপছি। যা ভাগ শালা বউ পাগল। আহনাফ পর্দা টেনে দিয়ে তার কথা হাওয়ায় ভাসিয়ে দিল। নিছের ভাবনায় নিজেই হাসে আহনাফ। বউ পাগলা আহনাফ, নাইস নেইম। সে কুহুর পাশে গিয়ে দুই পা উঠিয়ে বসে আবার দুই হাত গালে ঠেকিয়ে মনোযোগ সহকারে নিজের স্ত্রীকে দেখছে সে। কেমন ঘুমে কাহিল হয়ে আছে সে। হঠাৎ আহনাফ খেয়াল করল কুহু মুচকি মুচকি হাসছে। কিরে হো, স্বপ্ন দেখছে নাকি? আহনাফ ওর মুখটা কাছে নেয় একটু। কুহুর হাসির রেখা দীর্ঘ হয়। কি এমন দেখছে যে এত হাসছে? হঠাৎ আবার হাসি বিলীন হয়ে যায় মেয়েটার।
কেমন ছটফট করতে লাগল সে, যেন কোনো মূল্যবান কিছু তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে কেউ। বিড়বিড় করছে কিছু একটা। আহনাফ কান নেয় ওর ঠোঁটের কাছে। অস্পষ্ট তবুও বুঝল সে, কুহু তার নাম নিচ্ছে। আহনাফ। হঠাৎ কুহু কেমন ঘামতে লাগল। আহনাফ হতভম্ব হল। এসির পাওয়ার বাড়িয়ে দেয় সে। কুহুর অস্থিরতা কমাতে সে ওকে নিজের বুকে জড়িয়ে ধরে আলতো হাতে। এরপর আস্তে করে নরম স্বরে বলে, এই তো তিলোত্তমা, এখানেই আছি আমি, ভয় নেই, রিল্যাক্স। কুহু শান্ত হয়। অস্থিরতা কমে তার। ঠোঁটের কোণে আবার হাসির রেখা দেখা যায় তার। আহনাফ বুঝতে পারে না এমনকি দেখছে যে হাসছে আবার কাঁদছে আবার হাসছে। হঠাৎ কুহু তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আহনাফ ওসব ভাবনা থেকে বেরোয়। মুচকি হাসে সে। কপালে চুমু খেয়ে বলে, লক্ষ্মী বউ আমার। দাড়ি দাড়ি ৩৮, ৩৯, চ, এল্লি, স। রোদেলা হা হয়ে গেল ৫০ বারের মতো। তার চারদিকে শাড়ি ছড়িয়ে ছিটিয়ে। পাশে ৪০ ডজন বিভিন্ন রঙের চুড়ি। রোদেলা তো ৪০টা রঙের নামও জানে না। আর এখানে এত রঙের শাড়ি, চুড়ি। রাত থেকে সকাল পর্যন্ত শুধু গুনেই চলেছে মেয়েটা। আর প্রত্যেকবার অবাক হচ্ছে, গতরাতে পার্সেলটাতে এগুলো এসেছে। সারাটা রাত ঘুমাতে পারেনি সে। গুনছে তো গুনছেই। খুশির থেকে হতভম্ব বেশি হয়েছে। এত এত জিনিস তাকে ওই লোক পাঠালো। মেয়েদের এতগুলো শাড়ি, চুড়ি গিফট পাওয়া যেন স্বপ্নের ব্যাপার। রোদেলা আহনাফের দুঃখ ভুলে এগুলো নিয়ে মেতেছিল সারাটা রাত। খুশিতেই বোধহয় ঘুমটা উড়ে গিয়েছিল তার। কত কত শাড়ি আল্লাহ! বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে এখানে। রোদেলা সবগুলো শাড়ি গায়ে ফেলে দেখছে কেমন লাগে। এত শাড়ি, চুড়ি রাখবে কোথায় সেটাও চিন্তার বিষয়। ব্যাপারটা ভাবতেই খিলখিল করে হেসে ফেলে। আজ জিনিস আছে অথচ জায়গার অভাব পড়েছে। এ যেন অন্য এক আনন্দ। গুনগুন করে গান গাইতে লাগল সে। শাড়িগুলো একে একে আলমারিতে রাখতে লাগল। শাড়িগুলো চোখ ধাঁধানো সুন্দর। লোকটার চয়েজ অনেক ভালো মানতেই হবে। রোদেলা উৎফুল্ল মনে সবকয়টা চুড়িও সাজিয়ে রাখল। এরপর হাই তুলে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। গাঙ্গে যাক ভার্সিটি। অন্যদের থেকে নোট নিয়ে নিবে সে। এখন ঘুমাবে একটু। শান্তির ঘুম দিবে সে। দেয়ালে লাগানো বড় স্ক্রিনটাতে এসব দেখে রাফি হাসে। যাক, মন ভালো হয়েছে মেয়েটার, এটাই অনেক। শাড়ি, চুড়ি এত ভালোবাসে মেয়েরা। রাফি কফির কাপে চুমুক দিয়ে ভাবে বিষয়টা। শাড়ির একটা শোরুম খুললে কেমন হয়? রোদেলাকে গিফট করে দিবে সেটা। মেয়েটা এই খুশিতে যদি রাফিকে মেনে নেয়। আহা! রাফির চোখ খুশিতে ঝলমল করে ওঠে। পরক্ষণেই ভাবে, টাকা তো গাছে ধরে। ফাউল আইডিয়া একদম। কিছু হবে না তোমার, আমি আছি আদিত। রাইফা আদিতকে একটা রিকশায় করে হসপিটাল নিয়ে যাচ্ছে। আদিত বেহুশ। রাইফা তাড়া দিল, মামা একটু তাড়াতাড়ি চলুন না। যাইতাছি মা। রাইফার চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়ে। আদিতের মাথা তার কাঁধে। রাইফা বলতে লাগল, এই আদিত, চোখ খোলা রাখো। আদিত, আদিত্য। রাইফা ভয়ে কাঁপতে থাকে রীতিমতো। সে আদিতে পারলস চেক করল। পারলস চলছে। নিশ্চিন্ত হল একটু। কিছুক্ষণ বাদে তারা হসপিটাল এসে পৌঁছায়। রাইফা চেঁচিয়ে ডাকতে থাকে। কিছু লোক স্ট্রেচার নিয়ে হাজির হয় সাথে সাথে। এত সকালে ডাক্তার এসেছে কিনা কে জানে। রাইফা আদিতের হাত ধরে রেখেছে। ছেলেটার মুখে রক্ত। রিকশায় উঠে হঠাৎ খেয়াল করে রক্ত পড়ছে তার মুখ থেকে। রাইফা ঝরঝরিয়ে কেঁদে ফেলে। হাসপাতালে প্রবেশ করতেই একজন ডাক্তার আর নার্স ছুটে এলো। দুজনের মুখে মাস্ক। রাইফা ভাঙা স্বরে বলতে লাগল, ডাক্তার, ওকে ঠিক করে দিন। ডাক্তার আদিতের পারলস চেক করে। এরপর দুদিকে মাথা নাড়িয়ে কেমন বিষণ্ণ স্বরে জিজ্ঞাসা করে, আপনি পেশেন্টের কি হন? রাইফা এক মুহূর্তের জন্য থমকায়। কি বলবে সে? একটু সময় নিয়ে বলল, বন্ধু, ওনার পারলস খুব স্লো চলছে। মেইবি সময় শেষ, ওনার খুব ক্ষতিকর কিছু খেয়ে ফেলেছে। রাইফা থমকে যায়। তার জন্য ছেলেটা খেয়ে ফেলল। হায় আল্লাহ! রাইফা বলে উঠল, এভাবে বলবেন না প্লিজ। ওকে ঠিক করে দিন। আচ্ছা, আমরা শেষ চেষ্টা করব। আদিতকে নিয়ে যেতে লাগল। রাইফা ফুপিয়ে কেঁদে উঠে। হঠাৎ আদিত জোরে শ্বাস নেয় একটা। মুখ থেকে রক্ত পড়ে গড়গড়িয়ে। রাইফা দৌড়ে যায় ওর নিকট। আদিত, কিছু হবে না তোমার। আদিত নিভু নিভু তাকায়। ঠোঁটে ক্ষীণ হাসি। বহু কষ্টে বলে, একবার ভালোবাসি বলবে? মিথ্যা হলেও। রাইফার বুকটা মোচড় দিয়ে উঠে।
এতটা পাগল কেন হলো ছেলেটা তার জন্য? আদিতের প্রতি রাইফার যে কোনো ফিলিংস নেই এমন তো না, তবে সে সবটা আবেগ বেবে উড়িয়ে দিতে চেয়েছিল। আদিতের ভালোর জন্য বুঝাতে চেয়েছিল তাকে, কিন্তু এখন বুঝতে পারছে সে দুর্বল আদিতের প্রতি। তার জুনিয়র ছেলেটার প্রতি সে দুর্বল। আদিতকে হারানোর বয়ে জেকে বসেছে তার মাঝে। কেন এমন হলো? দুদিনের একটা ছেলের জন্য এত ফিলিংস? বেশি দিন তো হয়নি সে আদিতকে চিনেছে। এটা আবেগ নাকি ভালোবাসা? দুদিনের এই অনুভূতির নাম কি দিবে সে? নিজের মনকে বুঝাতে আদিতকে বকাঝকা করত, চেষ্টা করত এড়িয়ে যাওয়ার, কিন্তু পারল কই? রাইফা অঝরে কেঁদে বলে উঠল, ভালোবাসি আদিত, এটা ওয়ান সাইড নয় আদিত, আমিও তোমাকে ভালোবাসি। আদিত চোখ বুজে নেয়, এটা শুনে মরেও বুঝি শান্তি। আদিত বলে উঠল, সত্যি তো? হ্যাঁ, হ্যাঁ সত্যি, আই লাভ ইউ। হঠাৎ হাততালির শব্দ শোনা গেল। চমকে উঠল রাইফা। নার্স মেয়েটা হাততালি দিচ্ছে, সাথে এবার ডাক্তারও। হঠাৎ পেছনে থেকে একজন বলে উঠল, জামাই রাজি, বউ রাজি, রাফি আনবে কাজী, বিয়ে করলে তোমাকেই করবে, ভাইয়ে ধরছিল বাজি। ভাবি সাজবে বউ, ভাই সাজবে জামাই, বিয়ার পর তোমাদের আমি খাওয়াবো যে সেমাই। আহা খাওয়াবো আমি সেমাই, হে হে আমাকে নাতাশা আপু কল করে বলছে। রাইফা ভড়কে গেল রাফিকে দেখে। কান্না থামিয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে রয়েছে। ডাক্তার আর নার্স মাস্ক খুলতেই রাইফা চমকে উঠল। আরিফ আর নাতাশা। হঠাৎ আদিত উঠে বসল। লাল রঙা ঠোঁটে তৃপ্তির হাসি তার। দুই হাত দুই দিকে পাখির মতো মেলে বলল, আমিও তোমাকে ভালোবাসি জান। রাইফার কপাল কুঁচকে আসে। তার মানে আদিত নাটক করছিল? এত বড় ধোঁকা! আদিত বলে উঠল, কাম সিনিয়র ব। ঠাসস করে একটা থাপ্পড় পড়ল আদিতের গালে। সবার হাসি বন্ধ হয়ে গেল। রাইফা চেঁচিয়ে উঠল, এগুলো মজা করার বিষয়? ফালতু ছেলে কোথাকারের! আমার ফিলিংস নিয়ে মজা নিচ্ছ তুমি? কতটা ভয় পেয়েছিলাম আমি ধারণা আছে তোমার? এগুলো নিয়ে মজা করে কেউ? রাস্কেল! সকাল বিধায় হসপিটালে তেমন মানুষ নেই, তবে দুই চারজন যারা আছেন তারা হা করে তাকিয়ে। আদিত এসব পরোয়া না করে দাঁত কেলিয়ে অপর গাল বাড়িয়ে দিয়ে বলল, আরেক গালে দাও প্লিজ, তা না হলে আমার বিয়ে হবে না আবার। রাইফা চেতে ওর কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, খুন করে ফেলব তোমাকে আমি। এসব নিয়ে মজা করে কেউ? ইউ ইডিয়েট! আদিত ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল, আমার সাথে কোনো কথা বলবে না তুমি। আই হেইট ইউ, শুনেছ? আদিত বলে উঠল, তুমি করো হেইট, আমি করি লাভ। তুমি হবে মা, আমি হব বাপ। রাফি বলে উঠল, ওয়াহ ভাই ওয়াহ, সেই। রাইফা রাফির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। রাফি চুপসে গেল। রাইফা আদিতের দিকে কটমট করে তাকিয়ে বলে উঠল, তোমাকে তো ইচ্ছা করছে। রাইফা আশেপাশে কিছু খুঁজে না পেয়ে নিজের জুতোটা হাতে নিয়ে নেয়। আদিত ওরে বাবাগো বলে লাফিয়ে নামে স্ট্রেচার থেকে। রাইফা ছুটল ওর পেছনে। আদিত বাহিরের দিকে ছুটল, ছুটছে আর চিৎকার করে বলছে, শুনছ পৃথিবী, আমার সিনিয়র প্রেমিকাও আমাকে ভালোবাসে। আমার ভালোবাসা ওয়ান সাইড না। আকাশ ভেঙে বাড়িধারা নামে তখন। রাইফা থেমে যায়। আদিত থামে। আদিত পেছনে ফিরে তাকায়, এরপর দুদিকে হাত মেলে বলে, বুকে দহন নিভিয়ে দাও রাইফেল। রাইফা প্রথমেই গেল না, ভাবল কিছু, এরপর ছুটতে গিয়ে লাফিয়ে পড়ল আদিতের বুকে। আদিত তাল সামলাতে না পেরে পড়ে গেল ওকে নিয়ে। বৃষ্টিতে ভিজে যুক্তবু দুজন। আদিত শক্ত করে জড়িয়ে ধরে তাকে। পেছনে আসছিল আয়ান। রাইফা নাকি কোন ছেলের সাথে হসপিটাল এসেছে এটা এক লোক তাদের বাসায় জানায়। আশেপাশে এই একটা হসপিটাল আছে, তাই সে এখানে আসছিল। রাইফা আর আদিতকে ওভাবে দেখে ওর হাত থেকে ছাতাটা পড়ে যায়। হা হয়ে গেছে সে, এক পা করে পেছনে যেতে লাগল। এতটা আশ্চর্য তো কুহুর বিয়ের খবর শুনেও হয়নি সে। পেছনে যে ড্রেনের ঢাকনা খোলা ছিল সেটা ভুলে গেল। অসাবধানতায় ড্রেনে গিয়ে পড়ল সে। ওমা! চিৎকার শুনে আদিত আর রাইফা পেছনে তাকায়। কাউকে না দেখতে পেয়ে আদিত বলে, হবে কোনো মদন তদন, বাদ দাও, হাগ মি টাইটলি। রাইফাও পাত্তা দিল না। সময় সকাল 10টা। মেঘ সরে গিয়ে রোদ উঠেছে আবার। দেখে বুঝার উপায় নেই যে ভোরে মুষলধারে বৃষ্টি পড়েছে। কুহু আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল। আহনাফ প্রবেশ করল তখন। গুড মর্নিং তিলোত্তমা। কুহু ঘুমোঘুম স্বরে বলল, গুড মর্নিং। আহনাফ কফির মগটা পাশে রেখে বলল, ঘুম কেমন হলো? বিন্দাসস। আহনাফ হেসে ওর চুল এলোমেলো করে বলল, তাই? কুহু মাথা ঝাঁকায়।
পরনে আহনাফের ঢিলাঢোলা শার্ট। শাড়ি পরে ঘুমাতে অসুবিধা বিধায় এই কাজ। আহনাফ মুগ্ধ নয়নে দেখে তা। যদিও সকাল থেকে বহুবার দেখেছে, তাও তৃষ্ণা মিটছে না তার। কুহু হঠাৎ বলে উঠল, জানেন, আজকে অনেক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আহনাফের হঠাৎ মাথা এলো কুহুর সকালের হাসি আর কান্নার কথা। সে বলে উঠল, কি দেখলে? কুহু লাজুক হেসে বলে উঠল, না বলবো না। আহনাফ কপাল কুঁচকায়। কেন? লজ্জা লাগে। আহনাফ ওর গা ঘেঁষে বসল এবার। এরপর বলল, এমন কি দেখলে যে লজ্জা লাগছে? হুম হুম, কুহু বলে উঠল, বলা যাবে না, আপনি মজা নিবেন। আহনাফ কুহুর কানের লতিতে কামড় বসিয়ে দিল। কুহু কেঁপে উঠল, বলবে নাকি অন্য উপায় অবলম্বন করব? কুহু বলে উঠল, বলছি বলছি। আহনাফ হাসল। কুহু মিনমিন করে বলে, দেখলাম যে একটা ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গেছেন আপনি আমাকে। আপনি না, ওই যে একটা গান আছে না, শুধু তোমার জন্য, ওই গানটা গাইছেন আর আমি মনোযোগ দিয়ে শুনছি। আহনাফ মিটিমিটি হেসে বলে, তাই? কুহুর মুখটা মলিন হয়ে গেল হঠাৎ। আহনাফ কপাল কুঁচকায় তা দেখে। কি হলো? এরপর হঠাৎ আপনার উপর কে বাকারা আক্রমণ করে। লোকগুলো আপনাকে আমার থেকে অনেক দূরে নিয়ে চলে গেল। আমি কেঁদে কেঁদে একাকার করে ফেলছি। মনে হচ্ছিল আমাদের প্রণয়ের অন্তিমক্ষণ ছিল সেটা। তারপর হঠাৎ এক বাচ্চা ছেলে আমার কাছে আসে। সে আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ ছেলেটা বড় হয়ে গেল। আর তার মাঝে আপনার চেহারা ফুটে উঠল। আমি খুশি হয়ে জড়িয়ে ধরলাম। আহনাফ ভাবুক হলো একটু। এরপর বলে উঠল, তার মানে আমাদের ছেলে হবে? আমি তো মা হতে পারবো না। আহনাফ হাসল, বলল, আল্লাহ ভরসা, সে যাই হোক, এসব স্বপ্ন হয়। বাদ দাও। কুহু বলে উঠল, ভোরের স্বপ্ন সত্যি হয়। আমি নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, বুঝতে পারছি না কিছু। আহনাফ কুহুকে বুকের মাঝে নিয়ে বলল, কিচ্ছু হবে না, আল্লাহ ব্যতীত কেউ আমাদের আলাদা করতে পারবে না। কুহু কিছু বলে না। হঠাৎ আহনাফের ফোনটা শব্দ করে বেজে উঠল। আহনাফ কুহুকে জড়িয়ে ধরেই অপর হাতে ফোনটা নেয়। নাতাশা কল করেছে। হ্যালো, বল। নাতাশা কর্কশ স্বরে বলল, আয়ানকে কি করেছিস তুই? আহনাফ কপাল কুঁচকায়। আশ্চর্য তো, আমি ছেলেদের প্রতি ইন্টারেস্টেড নাকি? কুহু ভড়কে উঠতে নিলে আহনাফ বুকে চেপে ধরে তাকে। নাতাশা বলে উঠল, আমার আয়ান কোথায়? আমি কি জানি? তুই আমাকে জিজ্ঞাসা করছিস কেন? বা ওই নিখোঁজ। তুই ছাড়া আর কে করবে এই কাজ? আহনাফ চমকে উঠে, নিখোঁজ? আমি ওকে মেরে কি করব আর? তিলোত্তমা তো আমার হয়েই গেছে। দেখ গিয়ে কোন চিপায় দেবদাস হয়ে বসে আছে। আহনাফ সিরিয়াস। আমি জানলে কি বলতাম না? নাতাশা ফুপিয়ে কেঁদে উঠে, আয়ানকে এনে দে। আরে আচ্ছা কুল, আমি দেখছি। কল কাটল আহনাফ। কুহু বলল, আয়ান ভাইয়ার কি হয়েছে? কি জানি। নিখোঁজ বলে। কুহু চমকে উঠে, কি? আহনাফ সবেমাত্র একজনকে কল করতে নিয়েছিল, তখন নাতাশা আবার কল করে। সে রিসিভ করল। বল। পেয়েছি। ড্রেনে পড়েছিল। আহনাফ হতভম্ব হয়ে বলল, ওখানে কি করছিল? শোকে শোকাহিত হয়ে ড্রেনে ঝাঁপ দিয়ে মরতে চেয়েছিল নাকি? ধুর, আমি পরে কল করছি। নাতাশা কল কেটে দেয়। কুহু জিজ্ঞাসা করল, কি হয়েছে? আহনাফ কিছুক্ষণ চুপ রইল। এরপরেই ঘর কাঁপিয়ে হেসে উঠল। কুহু এর আগে তাকে এভাবে হাসতে দেখেনি। আহনাফ হাসতে হাসতে বলে, মানে সিরিয়াসলি, উইদিন তুমি পড়লে ড্রেনে আর আজ আয়ান। তোমরা ভাই বোন হিসেবে পারফেক্ট। কুহু বালিশ ছুঁড়ে মেরে বলল, চুপ করুন, বাঙ্গির নাতি। আহনাফ বলে উঠল, করব না ড্রেনের নাতি। আহনাফের মুখে এই কথা শুনে কুহু বলে উঠল, বাঙ্গির নাতি কোথাকার, ড্রেনের নাতিন কোথাকার। চুপ। আহনাফ ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকবে বুঝালো, তবে তার ঠোঁটের হাসি সরছে না। কুহু আহনাফের দিকে তাই আরেকটা বালিশ ছুঁড়ে মারল। আহনাফ বালিশটা ধরে হো হো করে হাসতে লাগল। কুহু রেগে ওয়াশরুম চলে গেল। আহনাফের ফোনটা বেজে উঠল শব্দ করে। আহনাফ ফোনটা হাতে নিতেই দেখল রাফির কল। রিসিভ করল সে। ভাই, রাতে আজকে গোডাউনে আসেন। দুর্দান্ত খবর পেয়েছি। আসল কালপ্রিট মনে হয় এবার সামনে আসবে। আহনাফ কপাল কুঁচকায়। সে বলল, গুছিয়ে বল। আহা, আপনি আসেন না। আহনাফ ভাবনায় পড়ে যায়। রাফি কল কেটে দেয়। আহনাফ ফোঁস করে শ্বাস ছাড়ল। তুমি কি সত্যিই রোদেলাকে বিয়ে করবে? বাবার কথা শুনে রাহুল গম্ভীর স্বরে বলল,
কোনো সমস্যা? সাজ্জাদ শাহরিয়ার থমথমে স্বরে বলল। রোদ কি কোনো দোষ করেছে? আমার ভাইয়ের মেয়েও রাহুল, ওকে অন্তত। রাহুল শব্দ করে হাসল। এরপর বলল, আই লাভ হার ড্যাড। সে তো কত মেয়ে, আজ অবধি এই কথা আমি তোমাকে বলেছি কোনোদিন? কোনো মেয়েকে নিয়ে ভালোবাসার কথা বলেছি? সাজ্জাদ শাহরিয়ার ভাবুক হলেন। সত্যিই তো, এর আগে তো এসব বলেনি কখনো। ছেলেটা কি সত্যিই রোদেলাকে ভালোবাসে? এটাও সম্ভব? ব্যাপারটা সাজ্জাদ শাহরিয়ারের কাছে বড্ড অদ্ভুত ঠেকল। শেয়াল তো মুরগি শিকার করে খায়, বিয়ে করার কথাও মাথায় আনে? তার ভাবনার মাঝেই রাহুল বলল, আমাকে নিয়ে যত কম ভাববে তোমার জন্য ততই ভালো। বয়স হচ্ছে তো, ছেলের পথের কাটা হওয়ার চেষ্টা করো না। তুমি জানোই আমি কেমন। রাহুলের কথাটা সাজ্জাদ শাহরিয়ার বেশ ভালোই বুঝলেন। তিনি অবাক হলেন। তুমি আমাকে মেরে, উহু, সতর্ক করলাম জাস্ট। বিয়ে ভাঙার চেষ্টাও করো না। রোদকে পেতে আমি সব করতে পারব। সব মানে সব। রাহুল বাবার দিকে তীক্ষ্ণ নয়নে তাকিয়ে বলল কথাটা। সাজ্জাদ শাহরিয়ার বললেন, রোদেলা তোমার সম্পর্কে সবটা জানে? জানলে তো তোমার মতো ছেলেকে ভালোবাসার কথা না। রাহুল হাসল কেমন করে যেন। আপনার সম্পর্কে সবটা জানে আপনার স্ত্রী মিস্টার সাজ্জাদ শাহরিয়ার? রাহুল লো। সাজ্জাদ শাহরিয়ার কটমট করে বললেন। রাহুল বলল, আপনি যে কত বড় সাধু তা আমার জানা আছে। ভাইয়ের মেয়ের জন্য এত দরদ উতলে পড়ছে যে, ভাইদের যে কতটা ভালোবাসেন তা আমার জানা আছে। তাই আমার সাথে লাগতে আসবেন না। সাজ্জাদ শাহরিয়ার চুপসে গেলেন। রাহুল উঠে দাঁড়াল। বিয়ে ভাঙার চেষ্টাও করবেন না। ধ্বংস করে ফেলব। আই রিপিট, ধ্বংস করে ফেলব। রাহুল কথাগুলো বলে হনহন করে চলে গেল রুম থেকে। সাজ্জাদ শাহরিয়ার দাঁত কটমট করে দেখে গেলেন তা। দাড়ি দাড়ি। রাহুল নিজের রুমের দিকে গিয়েও ফিরে এলো। রোদকে দেখতে ইচ্ছা করছে তার। গতকাল কি একটা পার্সেল নিয়ে যে রুমে গেল আর রুম থেকে বের হয়নি। রাহুল রোদেলার দরজা খুলতে গিয়ে বুঝল দরজা ভেতর থেকে বন্ধ। অবাক হল সে। ভেতর থেকে তো দরজা বন্ধ করে না সে। তাহলে আজ কি হল? রাহুল অস্থির হয়ে উঠল খারাপ চিন্তায়। আহনাফের বিয়ের কথা শুনে উল্টোপাল্টা কিছু তো আবার। রাহুল দরজা ধাক্কাতে লাগল। রোদেলা খুলছে না। রাহুল দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। দরজা ধাক্কানোর শব্দে সবাই এসে হাজির হল এখানে। অখিল শাহরিয়ার অফিসে গিয়েছেন। জেরিন বেগম আর আনিসা বেগম হকচকিত হলেন। কি হয়েছে বাবা? জেরিন বেগম অস্থির কণ্ঠে শুধায়। রাহুল কিছু বলে না। রাহুল বোধহয় একটুর জন্য নিজেকে সিআইডির দয়া মনে করেছিল। দরজায় জোরে লাথি মেরে বসে। দরজা তো খুললই না, উল্টো তার পায়ে আঘাত পেল। দমে থাকল না সে। পরপর কতগুলো ধাক্কার পর দরজা খুলে গেল। আনিসা বেগম কিছু বলছেন না। ছেলের পাগলামি দেখছেন তিনি। মনটা বলে উঠল, রোদ পারবে তাকে ঠিক পথে আনতে। দেশের বাহিরে থাকাকালীন প্রায় রাহুল রাতে বাড়ি যেত আর ফিরে আসত মাতাল অবস্থায়। অনেক সময় কিছু মেয়েকেও সাথে দেখেছেন তিনি। আনিসা বেগম যদি জানতেন তার ছেলে এর চেয়েও নিকৃষ্ট তাহলে বোধহয় রোদেলার সাথে বিয়ে দিতে অমত প্রকাশ করতেন। আফসোস, ছেলের সব সম্পর্কে সবটা তিনি জেনে উঠতে পারেননি। এদিকে রাহুল হুড়মুড়িয়ে প্রবেশ করে রোদেলার কক্ষে। মেয়েটা একটা কোলবালিশ জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। ঘুমে এতটাই মগ্ন যে এত চেঁচামেচিও শুনেনি। এত ঘুম পাগলও কেউ হয়। রাহুল স্বস্তির শ্বাস ছাড়ল ওকে ঠিক দেখে। জেরিন বেগম বললেন, কুম্ভকর্ণ একটা, এত ডাকাডা কথা বলো না ছোট মা, উঠে যাবে তো। রাহুলের কথা শুনে থেমে গেলেন জেরিন বেগম। আনিসা বেগম মিটিমিটি হাসলেন। জেরিন বেগমকে সাথে নিয়ে বেরিয়ে গেলেন কক্ষ থেকে। রাহুল রোদেলার জন্য অনেকটা পাগল। অনেক সুখী হবে রাহুলের সাথে আমার মেয়েটা, তাই না আপা? আনিসা বেগম মুচকি হেসে বললেন। ওদের দেখলেই মনে হয় মেড ফর ইচ আদার। অনেক সুখী হবে ওরা। জেরিন বেগম হাসলেন। দুজন কথা বলতে বলতে চলে গেলেন। রাহুল রোদেলার শিউরে বসে মাথায় আদুরে হাত বুলিয়ে দেয়। মেয়েটা এত সুন্দর কেন? আহনাফের রুচিই খারাপ। এত সুন্দর মেয়ে রেখে কিনা কুহুর মতো একটা শ্যামলা মেয়েকে পছন্দ করল। কুহুর মতো মেয়েকে শুধু ভোগ করা যায়, ভালোবাসা যায় না। রোদেলা কত কিউট। রাহুলের নজর যায় রোদেলার গোলাপি ওষ্ঠজোড়ায়। পরক্ষণেই নিজেকে সামলে নেয়। রোদ একবার এর জন্য তাকে থাপ্পড় মেরেছিল। কিছুদিন পরে রোদের এই ওষ্ঠ কেন পুরো শরীরের অধিকার তার থাকবে। মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে সে চলে গেল। রাফি কটমট করে সবটা দেখছে। রাগে পায়ের জুতো খুলে স্ক্রিনেই মেরে বসল।
আল্লাহ গো, ধৈর্যশক্তি বাড়িয়ে দাও আমার, এসব আর সহ্য করতে পারছি না আমি। সূর্যটা পশ্চিমাকাশে হেলে পড়ছে, আকাশে অল্পস্বল্প মেঘে ভেসে বেড়াচ্ছে, পাখিরা ডানা ঝাপটে নিড়ে ফিরে যাচ্ছে। আকাশের বুকে যেন এক অদ্ভুত শিল্পাকার্য হয়ে ফুটে উঠছে। রাইফা সেদিকে আপনমনে তাকিয়ে রয়েছে। পাশেই আদিত বসা। আয়ানদের বাড়ির পাশের পার্কটাতে এসেছে তারা। ছেলেটার ঠোঁট থেকে আজ হাসি সরছেই না। সে বাদামের খোসা ছাড়িয়ে খাচ্ছে, আবার রাইফাকেও দিচ্ছে। রাইফাকে অন্যমনস্ক দেখে বলল, কি ভাবছ রাইফেল? কি ভাবছ এত? রাইফা সোল্প হেসে বলল, কিছু না। আবার নীরবতা চলল কিক্ষণ। রাইফা নীরবতা ভাঙল। আচ্ছা আদিত, তোমার পরিবারের যদি আমাকে পছন্দ না হয়? আদিত কথাটা শুনে খ্যাক খ্যাক করে হাসে। রাইফা কপাল কুঁচকায়। আদিত বলল, আমার পরিবার তো আমাকেই পছন্দ করে না, তোমাকে করব কেমনে? তবে চিন্তা করো না, বকা টকা দিলেও মারবে না, ভালো আছে এমনে। রাইফা হতভম্ব হল কথাটা শুনে। কিছুক্ষণ চুপ থেকে বলল, কেউ মানবে না এটা। না তোমার পরিবার আর না আমার পরিবারের ব্যাপার তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু আমার পাশে থেকো, আমি সবটা সামলে নিব। ওকে। রাইফা কিছু বলল না, উদাস নয়নে আবার আকাশের পানে তাকায়। ভেতরের অশান্তি কমছে না কিছুতেই। সামনে বিরাট ঝামেলা হবে বলে মনে হচ্ছে তার। আদিত বুঝল সবটা। সে রাইফার হাতের উপর হাত রেখে বলল, এসব নিয়ে টেনশন করো না, আমি আছি তো। আদিতের এই আমি আছি তো কথাটায় কিছু একটা ছিল। রাইফার মনের অশান্তিটা কমে গেল এটা শুনে। মনটা হালকা হলো তার। মুচকি হাসল আদিতের পানে তাকিয়ে। আদিত বলে উঠল, উফ, এমনভাবে হেসো না মেয়ে, কিছু করে ফেলতে ইচ্ছা করে। রাইফা হো হো করে হেসে ফেলল এটা শুনে। আদিত মুগ্ধ নয়নে দেখে তার প্রেয়সীর হাসি। মাগরিবের নামাজ পড়ে কুহু বিছানাতে বসল। কিছুতেই স্বপ্নের ব্যাপারটা সে ভুলতে পারছে না। মন বলছে খারাপ কিছু হবে। তাহাজ্জুদের নামাজ পড়বে বলে ঠিক করল। আল্লাহর কাছে সাহায্য চাইবে। তখন আহনাফ হাজির হল কফির মগ হাতে। একটা কুহুর দিকে বাড়িয়ে দিয়ে আরেকটা পাশে টেবিলে রাখল। কুহু মলিন হাসল। আহনাফ কপাল কুঁচকে বলল, মন খারাপ? কুহু দুই দিকে মাথা নাড়ায় অর্থাৎ না। আহনাফ বলল, তাহলে? কিছু না। আহনাফ কুহুর পাশে বসল। কিছু তো হয়েছে, বলো না কি হয়েছে। কুহু ওসব কথা না বলে বলল, আপনি জানতেন সাখাওয়াত আলম আমার বাবা? আহনাফ মুচকি হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, এমন কিছু কি বাকি আছে তোমার যা আমি জানি না? শুধু শরীরের তিলগুলো বাদে। শেষের কথাটা ওর দিকে ঝুঁকে একটু ফিসফিস করে বলল। কুহু লজ্জা পেল না। সে শুধু বলল, ওহহ। আহনাফ অসন্তুষ্ট হয়ে বলল, হুয়াট ওহহ? লজ্জা পাওয়া উচিত ছিল তোমার। কুহু ভ্রু কুচকে বলল, কেন? এতে লজ্জা পাওয়ার কি আছে? আহনাফ ফোঁস করে শ্বাস ছেড়ে নিজের কফির মগ হাতে নিয়ে বলল, নাহ, কি থাকবে, কফিটা ঠান্ডা হয়ে যাবে। কুহু ফু দিয়ে চুমুক দিল। তখন বেল বেজে উঠল। আহনাফ কপাল কুচকাল। বলল, আমি দেখছি। আহনাফ কক্ষ থেকে বেরিয়ে যায়। দরজা খোলার আগে ছোট্ট ছিদ্রটা দিয়ে একবার দেখে নিল কে এসেছে। দেখতেই তার মুখ বিকৃত হয়ে গেল। দুই একটা গালিও দিল। বেলটা আবার বেজে উঠল। আহনাফ বহু কষ্টে মুখে হাসি আনল। দরজা খুলল সে। আয়ান আরেকবার বেল বাজাতে যাচ্ছিল কিন্তু আহনাফ দরজা খোলায় হাত ফিরিয়ে আনল। আহনাফ উৎফুল্ল স্বরে বলে উঠল, আরে সম্বন্ধী সাহেব যে, আসুন বুকে আসুন। আয়ান কিছু বলার আগেই সে তাকে জড়িয়ে ধরে। পরক্ষণেই কিছু একটা মনে পড়তে তাকে ছেড়ে দেয়। আপনি নাকি ড্রেনে পড়ে গিয়েছিলেন? ভারী লজ্জা পেল ছেলেটা। তার চোখে মুখে লজ্জার আভা দেখা যাচ্ছে। আহনাফ আস্তে করে বলে উঠল, বেচারা ড্রেন। আয়ান চমকে বলল, হুয়াট? আরেহ না, না কিছু না। আরেহ ভেতরে আসুন সম্বন্ধী সাহেব। আয়ানকে ভেতরে নিয়ে এসে আহনাফ কুহুকে ডাকতে লাগল। কি গো, কোথায় তুমি? দেখো তোমার ভাই এসেছে। আহনাফ আয়ানের মনে জ্বালা ধরাতেই বোধহয় এভাবে বলল। আয়ান হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সে মোটেও কুহুর ভাই নয়। এদিকে কুহু বাহিরে এসে আয়ানকে দেখতেই হতভম্ব হয়ে গেল। আয়ান তো আকাশ থেকে পড়ল। বসা থেকে দাঁড়িয়ে গেল ছেলেটা। কুহুর পরনে আহনাফের শার্ট আর প্যান্ট। গলায় একটা গামছা ঝুলানো। ভেতরটা কেঁপে উঠল আয়ানের। কুহু বলে উঠল, আরেহ আয়ান ভাইয়া, কেমন আছেন? আহনাফ আয়ানের কাঁধ চেপে ওকে আবার বসাল। আরেহ বসুন মিয়া। আহনাফ কুহুর দিকে এগিয়ে যায়।
কুহুর সামনে আসা চুল্ল কানের পিছনে গুজে দিয়ে একটু জোরেই বলল, তুমিও না শোনা, এসব পরে কেউ ভাইয়ের সামনে আসে? আমাকে লজ্জায় ফেলছ তুমি, যাও সুন্দর একটা শাড়ি পরে এসো, নাকি আমি পরিয়ে দিব আবার? আবার আয়ানের মাথা চক্কর দিয়ে উঠল। ওরে আল্লাহ, ওরা কি তবে? না, না এমন কিছু না। এমন কিছু হলে কুহু উড়ে এসে থাপড়াত তাকে। ওই সত্যটা তো জানত তাহলে। কুহু এদিকে নিজেও লজ্জায় পড়েছে খানিকটা। ভুল করে এসব পরেই চলে এসেছে। শাড়ি পরতে অনেক ঝামেলা, তাই আহনাফের জামা কাপড় পরে সে ছুটে রুমে চলে গেল। আহনাফ ঠোঁট কামড়ে হাসে, এরপর আয়ানের পাশে বসে বলল, তো কেমন আছেন সমন্ধি সাহেব? আয়ান বলেই ডাকুন, ওটা কেমন যেন শোনায়। আহনাফ বলে উঠল, ও মা, সে কি, একটামাত্র শালা সম্বন্ধী আমার, অন্য কিছু বলে ডাকব কেন? আয়ান কিছু বলল না, রাগে লাল হয়ে যাচ্ছে ছেলেটা। আহনাফ খোঁচা মেরে বলল, বোনের জন্য মন কেমন করছিল বুঝি? আহা, আপনাদের ভাই বোনের বন্ধন দেখে চোখে পানি এসে যায়। আহনাফ একটু কান্নার অভিনয় করল। আয়ান চেতে বলে উঠল, ফালতু বকা বন্ধ করুন, আপনি ইচ্ছা করে এসব বলছেন তাই না? কোন সব? আহনাফ অবুঝের ভান করল। আয়ানের আর সহ্য হচ্ছে না। সে ওর কলার চেপে ধরে বলল, আমার সুহাসিনীকে কেড়ে নিয়ে এখন নাটক করছিস? লজ্জা করল না অন্যের ভালোবাসা কেড়ে নিতে? আহনাফ বাঁকা হেসে বলল, না, একদম লজ্জা করল না, কারণ ওটা ওয়ান সাইড ছিল। আর তাছাড়া শুধু ক্যারেই নেইনি আরও অনেক কিছু। আয়ান এবার কলার ছেড়ে হো হো করে হাসতে লাগল। আরও অনেক কিছু করেছেন? মিথ্যা বলে জ্বালা ধরাতে চাইছেন মনে? মিথ্যা? হ্যাঁ, মিথ্যা। সত্য হলে এখনও আমাকে এখানে বসিয়ে রাখতেন না। কুহুও খুশি হতো না আমাকে দেখে। আহনাফ বলল, কেন বলুন তো? আয়ান কিছু বলে না। আহনাফ বাঁকা হেসে বলে, কিছু হলে বোধহয় এটা জেনে ফেলতাম যে কুহু অর্শি তা না। এটার জন্য? আয়ানের মাথায় বাজ পড়ল যেন একটা। সে চমকে তাকায় আহনাফের দিকে। আহনাফ এক পায়ের উপর আরেক পা তুলে, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। আয়ান একটা শুকনো ঢোক গিলে। এত বছর ধরে লুকিয়ে রাখা সত্যটা কি এবার বাহিরে চলে আসবে? নির্ঘাত জেল হবে তার এজন্য। বুক টিপটিপ করতে লাগল তার। আহনাফ বলল, আরে, আপনি ঘামছেন কেন? রিল্যাক্স সমন্ধি সাহেব। আয়ান কোনোমতে বলল, কে বলেছে ও ধর্ষি তা না? হাহ। আহনাফ শাহরিয়ারকে বড্ড হালকা ভেবে নিয়েছেন আপনি, তাই না? এসব জানা আমার বাম হাতের খেলা সমন্ধি সাহেব। আয়ান ঘেমে একাকার হয়ে গেল। তখন কুহু এসে হাজির হল। মেয়েটা একটা সবুজ রঙের শাড়ি পরেছে। আবার বেল বেজে উঠল। কুহু বলল, আমি দেখছি। দরজা খুলল সে। ভরকে গেল সাথে সাথে। রোদেলা আর রাহুল বাদে প্রত্যেকটা মুখ তার অচেনা। রোদেলা জড়িয়ে ধরল তাকে। বেবি। কুহু হালকা হেসে ওর পিঠে হাত রাখল। রাহুল এসব দেখে চোখ উল্টায়। ঢং যত্ত সব। সে কর্কশ স্বরে বলল, ভেতরে যেতে দিবে না? কুহু সরে দাঁড়াল। আহনাফ উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। এদের দেখে একটু অবাক হয়েছে সে। জেরিন বেগম কুহুর থুতনি ধরে বলে উঠলেন, মাশা আল্লাহ। তবে আনিসা বেগম খানিকটা অপছন্দের নজরে তাকালেন। আহনাফের পছন্দ তার ঠিক ভালো লাগল না। তবুও মুখে হাসির রেখা কমাল না। জেরিন বেগম বললেন, আমি আহনাফের ছোট মা, আর রোদেলার মা। কুহু ব্যাপারটা বুঝতেই পা ধরে সালাম করতে নিলে জেরিন বেগম থামিয়ে দিলেন। পেছনে গম্ভীরভাবে দাঁড়িয়ে আছেন অখিল শাহরিয়ার আর সাজ্জাদ শাহরিয়ার। কুহু মুখে সালাম দিল তাদের। সবাই ভেতরে আসল। পেছনে আহান শাহরিয়ারকে দৌড়ে আসতে দেখা গেল। কুহু তাকেও সালাম দিল। আহান হাঁপাতে হাঁপাতে উত্তর দিলেন। আহনাফ বিরক্ত হল এখানে সবাইকে দেখে। সে বলে উঠল, তোমরা কি করতে এসেছ এখানে? সবার মুখের হাসি উবে গেল এটা শুনে। রাহুল বলল, বিয়ের ডেট ফিক্সড করতে। তুই তো যাবি না তাই আমাদের আসতে হলো। কেন তোদের বাড়ি ঘর নেই যে আমার বাড়িতে নিজের বিয়ের ডেট ফিক্সড করতে এসেছিস? আহান শাহরিয়ার বললেন, তোমার আর রাহুলের একদিনে বিয়ে হবে। হুয়াটোট। ইয়েস। আহনাফ মোটেই তা পছন্দ করল না। সবাই বসল। আয়ান বেচারা এক কোনায় চেপে রইল। ভেবেছিল আহনাফকে বলবে কুহুকে ডিভোর্স দিতে, এখন উল্টো বিয়ের ডেট ফিক্সড হচ্ছে এদের। তার সাথেই কেন এমন হয়? সে মুচকি হেসে সালাম দিল তাও। কুহুর ভাই হিসেবে আহনাফ তাকে পরিচয় করিয়ে দিল। আয়ান ব্যথিত হল। বুকটা ফেটে গেল তার। সাজ্জাদ শাহরিয়ার বললেন, ওদের ফ্যামিলির পজিশন কেমন?
আহনাফ বলে উঠল, আপনাকে প্রয়োজন মনে করছি না। সাজ্জাদ শাহরিয়ারের ইগোতে লাগল কথাটা। আহান শাহরিয়ার চোখ দিয়ে শাসালেন ছেলেকে। আহনাফ তাকে ব্যঙ্গ করল। হতাশ হলেন তিনি। অখিল শাহরিয়ার বললেন, মুখের ভাষা ঠিক করো আহনাফ। ভাইজানের সাথে আপনারা তো জানেন আমাকে, তাও কেন সম্মান আশা করেন আমার থেকে বুঝি না আমি। অখিল শাহরিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। কুহু চমকায় খানিকটা। বাড়ির লোকের সাথে এভাবে কথা বলে কেউ? জেরিন বেগম বললেন, আচ্ছা বাদ দাও এসব, বিয়ের তারিখ ঠিক করা হোক। কুহুর বাড়ির লোকও তো আছে। বড় ভাই বাবার দায়িত্ব পালন করবে। আয়ানের বুকটা পুরো ফাটল এবার। একটা গান মনে পড়ল হঠাৎ তার। বুকটা ফাইটটা যায়, বুকটা ছিঁড়া যায়। আয়ান জোরপূর্বক হাসে। আনিসা বেগম কুহুর উদ্দেশ্যে বললেন, এই মেয়ে এদিকে এসো। আহনাফের পছন্দ হলো না ডাকটা। সে বলে উঠল, এক পা নড়বে না তিলোত্তমা। কুহু যেতে নিয়েও দাঁড়িয়ে পড়ল। আনিসা বেগম কপাল কুচকালেন। রাহুল ফোন স্ক্রুল করছে। এসব বিষয়ে তার ইন্টারেস্ট নেই। জেনে শুনে আহনাফের কাছে অপমানিত হয় তার বাবা মা। আহনাফ বলল, বড় চাচি আপনি নিশ্চয়ই আমার ওয়াইফের নাম শুনেছেন। এই মেয়ে কি শব্দ? সে কোনো রাস্তার টোকাই না। সে আহনাফ শাহরিয়ারের একমাত্র শখের নারী। তার ওয়াইফ সে। কথাটা মাথায় রেখে কথা বলবেন। প্রথমত বড় চাচি নামটা শুনে আহত হয়েছেন আনিসা বেগম। বড় মা থেকে বড় চাচি। একটু কষ্ট তো হলই। সে কিছু বলল না। আহান শাহরিয়ার বলে উঠলেন, ঠিক করে কথা বলো আহনাফ। উনি আমার ওয়াইফকে সম্মান না দিলে আমি তো লের সম্মান করব তাই না? এবার সকলে দাঁড়িয়ে পড়ল। আহনাফের চেহারায় রাগ উপচে পড়ছে। আনিসা বেগম কেঁদে ফেললেন। সাজ্জাদ শাহরিয়ার বলে উঠলেন, মুখ সামলে কথা বলো। আর আপনি কথাই বলবেন না আমার সাথে। থমথমে পরিবেশ মুহূর্তেই গরম হয়ে উঠল। কুহু তখন বলল, আহনাফ শান্ত হন। আহনাফ রাগী চোখে তাকালো তার দিকে, অর্থাৎ তাকে চুপ থাকতে বলছে। কুহু তা দেখে বলে উঠল, চোখ রাঙাবেন না আহনাফ। বাঙ্গি দিয়ে পেটাবো আপনাকে। এভাবে কথা বলে কেউ বড়দের সাথে? আহনাফ চুপসে গেল হঠাৎ। সে বলতে লাগল, তিলোত্তমা উনি। চুপ। ধমক দিল কুহু। সবাই হা হয়ে গেল। যে ছেলেকে তারা কিছু বলতে পারে না সেই ছেলে এই এক লতির মেয়ে ধমকাচ্ছে, আর আহনাফও চুপসে গেল। কুহু বলল, উনার তরফ থেকে আমি সরি। আপনারা প্লিজ নিজেদের মাঝে ঝামেলা করবেন না। আনিসা যেন সুযোগ পেলেন। বললেন, তোমার মতো অলক্ষণে মেয়ে দুটো হয় না। আসতে না আসতে ঝামেলা বাঁধিয়ে দিলে। এবার কুহুও খেপল। আচ্ছা ফাজিল মহিলা তো। কুহু তাকে বাঁচিয়ে দিল, আর এখন সে তাকেই কথা শোনাচ্ছে। আহনাফ কিছু বলার আগেই কুহু বলে উঠল, বাণিক চন্দ্রের মতো কথা বলবেন না। এসব সাউমি মার্কা কথা শুনলে উনি আরও রেগে যাবেন। বাঙ্গির জুস খাবেন, মাথা ঠান্ডা হবে। মহিলা কিছুই বুঝলেন না। বাণিক চন্দ্র আবার কি, আর সাউমি কি? নিস্তব্ধ ঘরে কে যেন আস্তে করে বলে উঠল, তারা চিহ্ন আর তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। ভরকে গেল সবাই। কথাটা কে বলল দেখার জন্য সবার দিকে তাকালেন তিনি। সবাই এক একজনের দিকে তাকাচ্ছে। কে বলল কথাটা? রোদেলা এদিকে হু হা করে হাসতে লাগল। সাজ্জাদ শাহরিয়ার তা দেখে রেগে বললেন, হাসছ কেন বেয়া? রাহুল বলে উঠল, শব্দটা গলায় আটকে রাখুন। আমি মুখ খুললে আপনার বিপদ। ও হাসছে তাতে আপনার বাপের কি? হাসো তুমি। সাজ্জাদ শাহরিয়ার কটমট করলেন শুধু। কিন্তু কথাটা কে বলল? রাগে সবার মাথা আগুন ধরে যাচ্ছে। চিপায় বসে থাকা আয়ান এদের রাগী মুখ দেখে আরও চিপকে গেল সোফার সাথে। সে তো উপকারের জন্য মিনিংগুলো বলে দিল, উল্টো বিপদ ডাকল নাকি?